বাজেট নিয়ে আলোচনা করতে এবার গুলশান থেকে আমার সাথে যোগ দিচ্ছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল মত্তুব আহমদ। জনাব আহমদ, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। বাজেট নিয়ে আলোচনা করছি। এবারে বাজেটের ঘাটতি বলা হচ্ছে 2,56,000 কোটি টাকা, এবং বাজেটের আকারও খুব একটা বড় করা হয়নি। খুবই স্বাভাবিক বৈশ্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের আমরা যদি বলি ম্যাক্রো ইকোনমিক যে অবস্থা তার প্রেক্ষিতে সবাই এটা ভালোই বলছেন। কিন্তু মুশকিল হচ্ছে এই যে ঘাটতি তা অধিকাংশই যোগান দেবে হচ্ছে ব্যাংকিং খাত। তাহলে এতে ব্যক্তি খাত ক্ষতিগ্রস্ত হবে কিনা, এবং তাই যদি হয় নতুন কর্মসংস্থানে বাধা হয়ে দাঁড়াবে কিনা সেটা। হ্যাঁ, অবশ্যই চিন্তাধারাটা ঠিক আছে। যদি ক্রাউডিং এফেক্ট চলে আসে, প্রাইভেট সেক্টরের ফান্ড যদি সরকার লোন হিসাবে নিয়ে যায়, জি, এবং সেই ফান্ড যদি আমার কাছে অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু আমাদের গ্রোথ কমে যাবে। আমাদের গ্রোথ কমে গেলে দেখা যাবে যে শিল্প না হওয়াতে ইন্ডাস্ট্রিয়াল যে এমপ্লয়মেন্টগুলো আছে সেগুলো কমে যাবে। কিন্তু আপনি যদি বিগত বাজেটগুলো দেখেন, প্রত্যেক বাজেটে কিন্তু আমাদের এই জিনিসটা আমরা দেখতে পাই, এবং আপনাদেরও একই প্রশ্ন আসে, তাহলে আপনাদের কি হবে? আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি, বিগত 15টা বাজেট পেয়েছি, এবং সব সময় কিন্তু আপনি দেখেন আমরা কিন্তু তাহলে হচ্ছেটা কি? হচ্ছে হলো অ্যানুয়াল ডেভেলপমেন্ট যে প্রোগ্রামগুলো থাকে সেটা কিন্তু ওরা পুরো টাকা ব্যবহার করতে পারে না। প্রায় 30-35% মতো অনেক সময় ব্যবহারই হয় না। এখন যদি ব্যবহার না হয়, আমরা কিন্তু এই ব্যবহার না হলে টাকাটা তো টানেও না খুব একটা কম প্রাইভেট সেক্টর। তো আমি দেখেছি যে যখন প্রাইভেট সেক্টরের টাকা দরকার আছে, আমাদের কিন্তু খুব একটা সমস্যা হয় না। এই কারণে সমস্যা হয় না। কিন্তু যেটা সমস্যা সেটা হলো ব্যাংকিং সিস্টেমেই টাকা থাকে না। যেমন ব্যাংকিং সিস্টেমে এখন ডলার নেই, আমরা আমদানি করতে পারছি না। এগুলো হলো বড় সমস্যা। এই যে ব্যাংকিং সিস্টেমে ডলারের সংকট আপনি বলছেন, এর কারণ অনেকেই অর্থনীতিরা বলেন যে যেমন হচ্ছে বিনিময় হার, বৈদেশিক মুদ্রা বিনিময় হারটাকে বেঁধে রাখা, সুদের হারও বেঁধে রাখা, সব কিছুতেই যদি মানে রেগুলেটেড হয়, নিয়ন্ত্রিত হয়, এই সংকটটাগুলো সে কারণেই হয়েছে। যখন সুদের হার 9-6 করা হলো, আপনারা তখন কিন্তু সেটাকে স্বাগত জানিয়েছেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে জানিয়েছেন। কিন্তু ওই সংকটটা হচ্ছে সব কিছু বেঁধে রাখার ফলেই কিন্তু ডলারের সংকটটা হয়েছে, এবং যার ফলে যেহেতু আবার যদি টাকার অবমূল্যায়ন করা হয়নি, খুবই স্বাভাবিকভাবেই এখন যখন অবমূল্যায়িত হলো এখন, যার ফলে একটা বড় চাপ পড়ছে রিজার্ভের উপর। তাহলে ভবিষ্যতের সামনে তো আসলে এই অবস্থা চলতেই থাকে, ডলারের দাম তো সহজেই আর কমবে না আপাতত মনে হচ্ছে। সেটা কি দেখেন? আমরা কিন্তু ইউজ টু দিস চ্যালেঞ্জেস। যখন ডলার 60 টাকা ছিল বা আরো নিচে ছিল, তখনও কিন্তু আমরা আমদানি করেছি। আজকে 117 টাকা পার হয়ে 20 হয়ে গেছে, সেখানেও কিন্তু আমরা আমদানি করছি। সমস্যা হচ্ছে আমাদের নয়, সমস্যা হচ্ছে জনগণের। যখন ডলারের দাম বাড়বে, তখন নিত্য প্রয়োজনীয় জিনিস সহ আমাদের গাড়ি, ট্রাক, বাস সবই কিন্তু দাম বেড়ে যাবে। এটা আমাদের কন্ট্রোলে না। দাম বেশিটা কে দিচ্ছে? জনগণ দিচ্ছে। তাদের যে একটা আশা ছিল, সেই আশাটা কিন্তু আমরা পরিপূর্ণ করতে পারছি না। তবে এবারে বাজেটটা খুব স্পেশাল বাজেট, কারণ বহির্বিশ্বের এত সমস্যার কথা আপনি নিজেই বললেন, তার মধ্যে বাজেটটা আসছে, সরকারকে তো চালাতেও হবে। তো আমি যেটা মনে করি, এবারে বাজেটের যে বিশেষত্বটা হবে সেটা হলো এত টাইট পজিশনেও সরকার কিন্তু জনগণের জন্য একটা তাদের মুখে একটা হাসি ফোটানোর চেষ্টা করছে। সেটা কিভাবে? নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে ওনারা একটা সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করছেন। আমার পার্সোনাল ধারণা, যদিও ওনারা ভর্তুকির এগেইনস্টে কাজ করছেন, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ভর্তুকি লাগলেও সরকার দেবে, এবং দেবার জন্য মেন্টাল প্রিপারেশন আছে, কারণ জনগণের মুখে তারা হাসি দেয়। নিশ্চয়ই, যেমন নিত্যপণ্য এবং খাদ্য সরবরাহের উৎসে যে কর, সেটি আসলে অর্ধেক করার প্রস্তাব করা হয়েছে। নিঃসন্দেহে এটি বড় একটা ভূমিকা রাখবে নিত্যপণ্যের দামের কমাবার ক্ষেত্রে। কিন্তু আমি তো রিকোয়েস্ট করবো সেটা আসলে হওয়া হচ্ছে কোনো করই হওয়া উচিত না, জিরো হওয়া উচিত। নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য কোনো রকম কিছু থাকা উচিত না, এবং যারা বড় বড় ব্যবসা করছেন নিত্য প্রয়োজনীয়,
তাদের সাথে সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত দ্যাট কোন প্রাইসে কোন জিনিসটা বিক্রি করবে, এবং সেটার ফলো করে অ্যাডভার্টাইজমেন্ট থাকতে হবে, এবং সোশ্যাল মিডিয়াতে এমন করতে হবে যে মানুষ স্বেচ্ছায় কিনবে না। আপনি মনে রাখছেন যে ওই যে ফরমালিন দিয়ে যে আহমেদ, গত 2 বছর ধরে কিন্তু সরকার এই চেষ্টা করছে, বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দিচ্ছে, কিন্তু কোনো পণ্যই নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না। সংকটটা কোথায় তাহলে? সংকট এইখানেই, যেটা বলার চেষ্টা করছি সেটা হলো ফরমালিন যুক্ত আম। যখন আমরা ক্রেতারা ডিসাইড করলাম ফরমালিন যুক্ত আম কিনবো না, তখন কিন্তু দেখেন আম কিন্তু ফরমালিন মুক্ত হয়ে গেল। জনগণকে বলতে হবে সরকার ঘোষিত মূল্যের বাইরে আমি কিনবো না, তখন দেখবেন অটোমেটিক্যালি দাম নেমে আসবে। আর দাম নামার প্রধান উৎস হচ্ছে সাপ্লাই। সেটাই আমি বলার চেষ্টা করছি, সাপ্লাই বা সরবরাহ নিশ্চিত করতে না পারলে তো কাজ হবে না। রাইট, সরবরাহ নিশ্চিত না করার তো কিছু নাই, আজীবন আমরা সরবরাহ নিশ্চিত করেছি, এখন কেন পারবো না? এখানেই সরকারের নীতি আসবে। এবং আমি মনে করি এবারের বাজেট যদি জনবান্ধব করতে হয়, তো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি ক্রয় মূল্যের ক্রয় ক্ষমতার মূল্যের সামনে না আনতে পারেন, তাহলে কিন্তু সরকার যে কাঙ্ক্ষিত জায়গায় যেতে চাচ্ছেন সেটা যেতে পারবেন না। অনেক অনেক ধন্যবাদ জনাব আব্দুল মতলুব আহমদ, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা ভবিষ্যতে হয়তো আপনার সাথে আবার কথা বলবো।